আমাদের একান্ত শ্রদ্ধাভাজন অভিভাবক জনাবা মরহুমান মুরকুচি, যুব সমাজের অহংকার, সাবেক ছাত্র নেতা জননেতা আব্দুল সালাম মোল্লা ভাই, আরেক যুব সমাজের আইডল আমাদের রাজু ভাই সহ মঞ্চ উপবিষ্ট প্রশাসনের অন্যান্য নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের বনপাড়া পৌরসভার সূচনা লগ্ন থেকে নির্বাচিত কাউন্সিলর সাবেক যারা আছেন, অনেকে এখানে উপস্থিত আছেন। এই পৌরসভার বিভিন্ন শ্রেণীর পেশার শিক্ষক, ব্যবসায়ী, রাজনীতিবিদ সহ সকল পেশার নাগরিকবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, আমি শুরুতেই অভিনন্দন এবং মোবারকবাদ সবাইকে জানিয়ে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971-এর সে মহান মুক্তিযুদ্ধের যারা শাহাদত বরণ করেছেন তাদের থেকে শুরু করে স্বৈরাচার বিরোধী যত আন্দোলন হয়েছে, সমস্ত আন্দোলনে যারা জীবন দিয়ে আমাদেরকে মুক্ত একটি স্বাধীন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য বিভিন্ন সময় ভূমিকা রেখেছেন, সে সমস্ত শহীদদের, বিশেষ করে 24-এর আন্দোলনে ছাত্র জনতার যে ত্যাগের বিনিময়ে অর্জিত হয়ে আজকে আমরা কথা বলার সুযোগটা পেয়েছি, সে সমস্ত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং একই সঙ্গে পৌর প্রশাসক মহোদয়ের সাথে গভীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গভীর শ্রদ্ধা এবং সম্মান নিবেদন করছি এই পৌরসভার যিনি স্বপ্নদ্রষ্টা, প্রশাসক হয়ে যিনি পৌরসভাকে নিয়ে আসছিলেন বিগত ক্ষমতা অধ্যক্ষ ইকরাম লালন স্যারের প্রতি, এবং শ্রদ্ধা এবং সম্মান প্রথম পরিষদের নির্বাচিত হয়ে যেনার কাছ থেকে বিশেষ করে শহীদ সানাউল্লাহ বাবু ভাই, আমার রাজনৈতিক জীবনে খুব কাছে থেকে যে দুইজনের কাছ থেকে যতটুকু শিখেছি, আমি মনে করি আমাকে এই পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে এই দুইজন নেতৃত্ব অত্যন্ত আইডল হয়ে আমাকে সার্বিকভাবে কাজের ক্ষেত্রে প্রেরণাদাতা হিসেবে আমি শ্রদ্ধা এবং সম্মান করি। এর পাশাপাশি যারা পৌরসভার আমরা যারা আছি, এই আধুনিক বনপাড়ার সূচনা থেকে শুরু করে এই পর্যায়ে আনার ক্ষেত্রে যে সমস্ত নেতৃবৃন্দ দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করে আমি মৌলিকভাবে আজকের পৌর প্রশাসকের যে বক্তব্য, সেই বক্তব্যকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। নিঃসন্দেহে সমস্ত পজিটিভ কথাগুলো কি আলহামদুলিল্লাহ আমরা করতালির মাধ্যমে স্বাগত জানিয়ে এই পৌরসভার উন্নয়নকে একটি ভালো অবস্থানে নিয়ে আসছেন, সেক্ষেত্রে মোবারকবাদ। তবে সব মিলিয়ে এখনো কর পরিশোধের ক্ষেত্রে পৌরসভার মানুষ যে দৃষ্টান্ত স্থাপন করেছে, এটা আলহামদুলিল্লাহ, কারণ প্রমাণ করে এই পৌরসভার পৌর নাগরিক যারা আছেন তারা সকল দিক থেকে 100% পৌরসভার কর পরিশোধের মাধ্যমে পৌর বান্ধব হিসাবে নিজেদেরকে প্রমাণিত করেছেন। এখন পৌরসভার পৌর নাগরিক সুবিধার ক্ষেত্রে যে কাজগুলো আরো বেশি করে করা দরকার, বিশেষ করে নাটোরে যখন দেখি নিয়মতান্ত্রিক পৌরসভাগুলোতে প্রতি সপ্তাহে মশা মারার জন্য তারা স্প্রে করে, প্রতিটা ওয়ার্ডে পাড়ায় পাড়ায় একদম অজক পাড়াগায় গিয়ে তখন মনে হয় যে বনপাড়াতে করে একদম রুট লেভেল পর্যন্ত যদি এটা করতো, তাহলে মশার ক্ষেত্রে নাগরিকটা হয়তো আরেকটু সুবিধা পেত, মশা দমন হতো, নাগরিক জীবনযাত্রা মান ভালো হতো। এক্ষেত্রে এটা একটু নোটে নেওয়ার জন্য অনুরোধ করব। দ্বিতীয়ত হলো পৌরসভার জলাবদ্ধতা নিরসনের জন্য নদী কাটছি। নদী কিন্তু কাটার ক্ষেত্রে আমরা প্রথমবার বাধাগ্রস্ত হয়েছি, দ্বিতীয়বার বাধাগ্রস্ত হওয়ার পরে সেখানে গিয়ে প্রশাসনের সঙ্গে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ, ওই এলাকার যারা স্থাপতি বসবাস করছেন, যাদেরকে আমরা কি বলি আদর্শ গ্রাম বলি অথবা গুচ্ছগ্রাম বলি, এই নাগরিক বসবাস করার ক্ষেত্রে তারা কিন্তু এমনি কেউ বসে নাই। এরশাদ সরকারের আমলে রাষ্ট্রীয় বরাদ্দের মাধ্যমে তাদেরকে কিন্তু সেখানে স্থাপন করা হয়েছে। নদী কাটতে গিয়ে
ওরা যদি কষ্ট পায়, ওদের বাড়িঘর যদি ভাঙ্গা পড়ে, তাহলে এটা হবে নিয়মতান্ত্রিক রুলসে বৈধ, কিন্তু বিগত সময়ের সরকারের বৈধ স্থাপনের কারণে তারা যেখানে আছে সেখানে তাদের জন্য এটা হবে একটা কষ্টের কারণ। সেক্ষেত্রে আমরা একটা সমন্বয় করে দিয়ে আসছিলাম। আমি ইউনো মহোদয়, ইসরায়েল মহোদয়কে স্মরণ প্রায় দিয়ে নোট রাখার জন্য অনুরোধ করছি। কথা ছিল যাদের ভাঙ্গা পড়ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে একদম নদীর পাড় দিয়ে, এই গরিব অসহায় দিনমজুর মানুষগুলো লোভের কারণে হোক বা স্বভাব কারণে হোক একটু নদীর দিকে আসছে, ভালো কথা। এবার তাদেরকে উচ্ছেদ করার জন্য তারা আপনাদেরকে সহযোগিতা করেছে। আমাদের কথায় আমরা সেখানে, আব্দুল সালাম ভাই ছিল, আমি ছিলাম এবং আরো নেতৃবৃন্দ সেখানে ছিলেন। সব মিলিয়ে তাদের কাছে একটা প্রতিশ্রুতিবদ্ধ আমরা যে আপনাদেরকে অবশ্যই এই ক্ষতিপূরণ বাবদ কিছু একটা অংশ দেওয়া হবে। আমি বিনয়ের সাথে একটু অনুরোধ করব, যা বরাদ্দ আছে এরকম 3 বার নদী কাটা যাবে। অতএব সেই বরাদ্দকৃত টাকা থেকে তাদের তালিকা করে প্রত্যেকটা বাড়িতে 100% ক্ষতিপূরণ না দিতে পারলেও তাদেরকে কিছু হলেও ক্ষতিপূরণ দিবেন, এবং সেদিন আমরা মানসিকভাবে একটু শান্তি পাবো। এই জন্য এটা একটা মোটের মাধ্যমে আমি আবেদন করছি। আরেকটা বিষয় যে মৌলিকভাবে আমরা আমাদের নেগেটিভ কথাগুলো একটু নোটে নিয়ে বিরক্ত হবেন না, কষ্ট নিয়েন না। এই কথাগুলো নাগরিকদের পক্ষ থেকে আমরা না বললে বলবে কি? এই জন্য আমার মনে হয় যে আমরা বলি, যদি যৌক্তিক হয় নোটে নেবেন এবং একটু নাগরিকদের জন্য কাজে লাগাবেন। দ্বিতীয় হলো শেড ঘরগুলো ভাঙ্গা হয়। আমরা বলেছিলাম যারা আদি ব্যবসায়ী তাদেরকে কখনো কেউ যেন বঞ্চিত না হয়। দুর্ভাগ্যজনক হলো সত্য, বেশি না কিন্তু 2-1জনকে আদি তাদের বাবা ব্যবসা করে গেছে, তারাও ব্যবসায়ী, এরকমও 2-1জন কিন্তু বঞ্চিত হওয়ার পথে ছিল। আমি বিনয়ের সাথে ইসলাম মহোদয়ের কাছে বিভিন্নভাবে বলার পরেও শেষ পর্যন্ত যাক আলহামদুলিল্লাহ ইউনো মহোদয়ের সহযোগিতা তারা পেয়েছে, এই জন্য সুক্রিয়া। তবে আমি একটু বিনয়ের সাথে আরো শুনব, গোশতের শেড ঘরে যদি গোশত বিক্রি হয় আলহামদুলিল্লাহ, সেখানে অন্য কোনো ব্যবসায়ীকে পুনর্বাসনের চিন্তা যদি থাকে, এটা একটা নেগেটিভ বার্তা, এটা আমাদের জন্য ক্ষতিকর। এখনো 2-1জন ব্যবসায়ী যদি আদি ব্যবসায়ী যাদের একদম আরো 10 বছর আগে থেকে ব্যবসার সমস্ত ফর্দিগুলো আছে, তাদের দেখে যদি পুনর্বাসনের সুযোগ থাকে, একটু বিনয়ের সাথে আরজ করবো কাউকে বঞ্চিত করেন না, তাদেরকে একটু ব্যবসা করার সুযোগ দেন। কারণ আমরা যদি এখন তাকে ব্যবসা করার সুযোগটা দেই, সে ব্যক্তি তার পরিবারকে পুনর্বাসন করবে, পৌর নাগরিক জীবনটা ভালো হবে। আর যদি বঞ্চিত করি, এই কিন্তু একসময় নিশাখোর হয়ে যেতে পারে, মাস্তান হয়ে যেতে পারে, পৌরসভার নাগরিকদের জন্য একটা ক্ষতিকর নাগরিক হয়ে যেতে পারে। এই জন্য আমি বিনয়ের সাথে একটু অনুরোধ করবো, সেক্ষেত্রে যদি এখনো 2-1জন গ্রস্ত ব্যবসায়ী আদিকালে তার ঘর ছিল না, সে এমনি থেকে ঘর, যেহেতু ঘরের সিস্টেমে ছিল না, যদি তিনি ব্যবসায়ী হয়ে থাকেন, তার যদি সেরকম কোনো পেপারস থাকে, বিনয়ের সাথে একটু আরজ করব, আমার প্রশাসক মহোদয় এর মধ্যে এখানে আছেন, আমাদের রাজনৈতিক নেতাদের তো হস্তক্ষেপের কোনো কারবার নাই, একটু বিনয়ের সাথে তাদের বিবেচনা করবেন। সর্বোপরি সেখানে প্রতিটা ঘরের জন্য যা কিছু আয় হয়েছে ওইটাও যেন পুঙ্খানুপুঙ্খরূপে একটু পৌর ফান্ডে জমা হয়, এটা একটু অনুরোধ থাকলো। সেখানে ব্যয় কিন্তু সরকারের বরাদ্দ যদি হয়ে থাকে, তাহলে সরকারি বরাদ্দের টাকা 100% ঘর নির্মাণের জন্য কাজ হলো, বাকি টাকাগুলো আমি আপনি AYZ কেউ যেন বিভিন্ন কারণবশত খরচ করে ভাষা টাষা দেখে সেখান থেকে আর না নিতে পারি, এটা একটু বিনয়ের সাথে একটু খেয়াল রাখবেন। এবং সর্বোপরি আমরা করদাতা, আমরা পৌরসভা আগিয়ে যাক, এটাই আমরা চাই। এখনো পৌরসভার যে ওয়ার্ডে কাঁচা রাস্তাগুলো আছে, আমি প্রশাসক মহোদয়কে মোবারকবাদ, ধন্যবাদ। আমার মালিপাড়াতে একটা রাস্তা ছিল, মাদ্রাসার পাশ থেকে সংযোগ রাস্তা, খুবই জরাজীর্ণ, মুসল্লিরা আসতে পারে না। আজ থেকে 10 বছর বা 15 বছর আগে কাউন্সিলর থাকতে ওই রাস্তাটা হেরিংবম করাইছিলাম, সম্ভবত সানাউল বাবু ভাই যখন নির্বাচিত চেয়ারম্যান তখন। এরপরে আর ওই রাস্তায় হাত দিতে পারিনি। এত বছর পরে আলহামদুলিল্লাহ ওনাকে বলেছিলাম, উনি এক জুমার নামাজ পড়ে দেখে ওই রাস্তাটা নির্মাণ করে দেওয়ার জন্য আগামী টেন্ডারে প্রক্রিয়া করছে। এই জন্য আমি পৌরসভার পক্ষ থেকে, পৌর নাগরিকদের পক্ষ থেকে মোবারকবাদ। তবে এইভাবে আমার পৌরসভার একটা বিস্তর এরিয়া যেখানে আমাদের এই রাস্তাগুলো জরাজীর্ণ, হারোয়াতে কালিকাপুরে জানাজায় গেছি, গোরস্থানে যাওয়ার মতো অবস্থা নাই। আমি একটু বিনয়ের সাথে আরজ করব, দয়া করে একটু যাবেন, একটু দেখবেন
এই বর্ষাকালীন সময়ে গোরস্থানে যাওয়ার জন্য যে জরাজীর্ণ অবস্থা, গতকালকে জানাজা দেওয়ার সময় গোরস্থানে যাওয়ার মতো কোনো দৃশ্য ছিল না। যদি একটু সম্ভব হয় এই ধরনের গোরস্থান কেন্দ্রিক, মসজিদ কেন্দ্রিক যদি সংযোগ রাস্তাগুলো পৌরসভার অর্থায়নে একটু রাস্তা পাকা করে দেওয়া যায়, নাগরিকদের জীবনযাত্রার মানটা একটু ভালো হয়। আমার বিশ্বাস আজকে যেমন করতালি হলো, তার চেয়ে বেশি দ্বিগুণ করতালি হবে এই রাস্তাগুলো যদি কমপ্লিট হয় ইনশাআল্লাহ। এই জন্য আমি কথাগুলো বললাম। সর্বোপরি ছাত্রছাত্রীর জন্য যেটা তো আছে আলহামদুলিল্লাহ, সেক্ষেত্রে কৃতি ছাত্রদের সম্বর্ধনা হবে, মোবারকবাদ আমরাও থাকবো, দেখবো। আর এর পাশাপাশি লাইটিং সুবিধা আছে, তারপরেও যদি আরো বিস্তর এরিয়ার মধ্যে যদি কোথাও লাইটিং এর সিস্টেম থাকে, সেক্ষেত্রে একটু খুঁজে খুঁজে আমার মনে হয় যে লাইটিং গুলো এই বরাদ্দ দিয়ে সেখানে আলোকিত করলে, বিশেষ করে রাতের বেলা যে জিনিসটা হবে সেটা হলো চোরদের উপদ্রবটা কমে যাবে। সর্বশেষ একটা কথা, সেটা হলো পানি যে করটা নির্ধারণ হচ্ছে, এই পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভা, কিন্তু নাগরিক অধিকারের দিক থেকে, নাগরিকের জীবনযাত্রার দিক থেকে কিন্তু প্রথম শ্রেণী এখন হতে পারে নাই। বনপাড়া পৌরসভার ম্যাক্সিমাম ওয়ার্ডগুলোতেই একদম দরিদ্র সীমার নিচে বসবাস করে, এই সংখ্যা 50%-এরও বেশি হবে। এখানে সব জায়গায় যখন পানির সাপ্লাই দিয়ে এই পানির করটা চাপায় দেওয়া হবে, তখন কিন্তু তাদের জন্য এটা একটা জুলুম হয়ে যেতে পারে। এই জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করব, যদি কোনো নাগরিক স্বতঃস্ফূর্তভাবে পানি নিতে চায় তাহলে তাকে পানি দেন, আর যদি পানি না নিতে চায় পৌরসভা থেকে চাপায় দিয়ে তাকে পানির কর পরিশোধ করার ক্ষেত্রে বাধ্য করলে এটা একটা জুলুম হয়ে যাবে। কারণ এখনো রিক্সা চালক, ভ্যান চালক, দিনমজুর, এই মানুষগুলো কিন্তু পৌরসভার জীবনযাত্রার মানের দিক থেকে সংখ্যায় 50%-এর উপরে। অতএব এই মানুষগুলোর উপরে আর যেন জুলুম না হয় দিকে খেয়াল রেখে নিয়মতান্ত্রিক পৌরসভা আগিয়ে যাক, নিয়মতান্ত্রিক পৌরসভার কার্যক্রমগুলো পরিচালিত হোক আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম।